ওষুধ খেও, গরম পানি, তারপরে লবণ গরম পানি এগুলো ইউজ করো, লেবু খেও। আশা করি অন্য কিছু নেই, মানসিকভাবে শক্ত থাকো, তোমাদের এইজ ফেভারে আছে। হ্যাঁ, মানসিক ভাবে শক্ত থাকলে প্রবলেম নেই, এইজটা তোমাদের ফেভারে। আচ্ছা, যে এই শীটগুলো দিয়েছি পেয়েছো তোমরা? টাইমের মাধ্যমে আশা করি শীট। হ্যাঁ, কি ছিল প্রথম পয়েন্টটা? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পড়াবো, রাইট? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ডেফিনিশনটা, আচ্ছা আর অন্যরা আসছে? ওদেরকেও রেসপন্স করো। ফাহিম, অনিম শাহ, আমাকে ফেসটা দাও, অথবা আমাকে বলো শেয়ারিটি গিয়ে আমি আনতে পারতেছি না কেন? আমি দেখতেছি শেয়ারে গিয়ে পারতেছি না। হ্যালো অনিম সাহা। স্যার। হ্যাঁ ফাহিম স্যার, আমি অনিম স্যার। আচ্ছা আচ্ছা, আমি ওই যে স্ক্রিন শেয়ারটা করতে পারতেছি না আমি, আমাকে কি বলে দিবা নাকি তোমরা করবা? দেখো স্যার, আমি করে দিতেছি। আচ্ছা আচ্ছা, অথবা আমাকেও বলতে পারো, কিন্তু আমি আনতে পারতেছি না, স্ক্রিনে গিয়ে আমি পাচ্ছি না, সিস্টেমটা বলো। স্যার, স্ক্রিন শেয়ারে গিয়ে ফটোস অপশন আছে মোবাইল থেকে না আপনার? হ্যাঁ, মোবাইল থেকে ফটো। স্যার, স্ক্রিন শেয়ারে গিয়ে আপনি ইয়েতে যাবেন, কি বলে, ফটোস অপশন, এই যে ফটো নামে একটা অপশন আছে। হ্যাঁ পাইছি আমি ওটা। তারপর ওখানে গেলে আপনার মানে 3টা অপশন আসবে, ডাউনলোডস, ড্রাইভ, ফটোস। তো আপনি যদি গুগল ফটোসে অ্যালবাম করা থাকে তাহলে ওখান থেকে সরাসরি দেখতে পারবেন, তাহলে এই ফটোসে দিবেন আর কি। আর ড্রাইভে সেভ করা থাকলে ড্রাইভ থেকে দিবেন, আর ডাউনলোডে সেভ করা থাকলে ডাউনলোড থেকে দেখতে পারবেন আর কি। আচ্ছা, না ফটোতে থাকে সাধারণত। হ্যাঁ ঠিক আছে, বুঝছি। এটা ক্লিক করলে এসে যাবে নাকি? হ্যাঁ, ফটোসে ক্লিক করলে বাকিটুকু বুঝতে পারবেন, আপনার ছবি যেখানে আছে আপনি বুঝে যাবেন। আচ্ছা ঠিক আছে, বাকিটা আমি দেখবো। এখন তুমি দিয়ে দাও, আজকেরটা দিয়ে দাও। হ্যাঁ, আমি পরেরটা দেখবো পরে। ঠিক আছে স্যার। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দিয়ে আজকে শুরু করব। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এখানে আমি গত ক্লাসে কি পড়িয়েছিলাম মনে আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং এর ম্যাথমেটিক্যাল সলিউশন উইথ থিওরেমস অর প্রপার্টিজ প্রমাণও করেছি নাকি? মনে পড়ে? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এর ডেফিনিশনটা কি দেখো, এখানে এই শীটে দিয়েছি, আমি দুই জায়গায় দিচ্ছি আর দুইটা বই থেকে দিয়েছি। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন is the most commonly used measure of relative measures of dispersion. আমি গত ক্লাসে বলেছিলাম আমরা অ্যাবসলিউট মেজার এবং রিলেটিভ মেজারের কথা বলেছি ডিসপারশনের ক্ষেত্রে। অ্যাবসলিউট মেজারটা ছিল ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এন্ড বেস্ট পপুলার মেথড ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এটার সাথে রিলেটেড আরেকটা ইম্পর্টেন্ট মেথড যেটা হচ্ছে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশনের মধ্যে পড়ে, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এখন এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা আমরা কিভাবে ডিফাইন করব? ইট ইজ 100 টাইমস, দেখো লেখা আছে, ইট ইজ 100 টাইমস অফ এ রেশিও অফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ইট ইজ 100 টাইমস অফ এ রেশিও অফ স্ট্যান্ডার্ড। তাহলে আগে রেশিও অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তুমি যদি ফর্মুলাটা দেখো, সিবি লেখা আছে। সিবি ইজ ইকুয়াল টু, সিবি মানে কি? সিবি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, বুঝছো? সিবি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ ইকুয়াল টু, ডেফিনিশন, ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা হচ্ছে সিগমা বাই এক্স বার ইনটু 100 প্রোভাইডেড দ্যাট এক্স বার ইজ নট ইজ ইকুয়াল টু 0। এখানে এক্স বার 0 হতে পারবে না। দেখো তাইলে এখন বলছে ইট ইজ 100 টাইমস, দেখো 100 দিয়ে গুণ হয়েছে কিনা, রেসপন্স করো। ইট ইজ 100 টাইমস মানে 100 দিয়ে গুণ, অফ এ রেশিও, দেখো ভাগ হয়েছে কিনা, সিগমা বাই এক্স বার মানে রেশিও অফ কার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু অ্যারিথমেটিক মিন। ক্লিয়ার? শুধু ফর্মুলাটা জানলে তুমি লিখতে পারবা। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ নাথিং বাট দ্য 100 টাইমস অফ এ রেশিও অফ
standard deviation to arithmetic mean x bar. It is denoted by CB and written mathematically as this. Clear কিনা দেখো? হ্যাঁ, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে গত ক্লাসে প্রবলেম সলভ করেছি, বুঝিয়েছিও, প্রপার্টিজ পড়েছি, থিওরাম প্রমাণও করেছি আমরা। আমরা আজকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সম্পর্কে শিখছি এবং এটা একটা রিলেটিভ মেজার অফ ডিসপারশন এবং এর ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা আমরা পেয়ে গেলাম সিগমা বাই এক্স বার ইনটু 100, মানে 100 টাইমস অফ a ratio of standard deviation to arithmetic mean x bar. তাহলে এখন দেখো নিচে প্রবলেম সলভ করেছে, একটা বলছে কম্পিউটার দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কিভাবে বের করব? মান্থলি ইনকাম এন্ড নাম্বার অফ ফ্যামিলিজ দেওয়া আছে। দেখো প্রথমে মান্থলি ইনকাম, এরপরে মিড ভ্যালুজ, যেহেতু ডেটাগুলো দেওয়া আছে কিসে, ডেটাগুলো দেওয়া আছে তোমার উইদিন ইন্টারভ্যালে আছে না, 2501 থেকে 5000, তার মানে ইন্টারভ্যালে দেওয়া আছে। আমরা মিড ভ্যালু xi একটা ভ্যালু বের করলাম xi মিড ভ্যালু, তারপরে নাম্বার অফ ফ্যামিলিজ fi দেওয়া আছে। এখন যেহেতু বড় ডেটা xi গুলো আমরা দেখতে পাচ্ছি 3000, 5, 6000, 8000, 10000 এবং ইনকাম ডেটা গুলো বড়ই হয়, তাহলে সেক্ষেত্রে ইনকাম ডেটার ক্ষেত্রে আমরা ডেভিয়েশন অর্থাৎ ছোট করতে চাচ্ছি ডেটা, অর্থাৎ x কে di তে কনভার্ট করলাম xi - a বাই c দিয়ে। c কত, a কত দেওয়া আছে, তাহলে d fi di স্কয়ার। তোমরা টেবিলটা দেখো, বুঝতে অসুবিধা হলে আমাকে বলো। হ্যাঁ, কারো টেবিলের সমস্যা থাকলে বলো, আমি আধা মিনিট সময় দিলাম। স্যার ক্যাপিটাল এ এন্ড ক্যাপিটাল সি কিভাবে বের করছে? ক্যাপিটাল এ আমি আগেও বলেছিলাম অরিজিন এবং স্কেল সম্পর্কে, তুমি যে কোনো একটা ভ্যালু ধরতে পারো মাঝামাঝিতে, আমরা তাই ধরেছি। দেখো এখানে এ ধরেছে 8750.5 কে, হ্যাঁ, মাঝামাঝি ভ্যালু যেটা এ, আর সি ধরেছে ডিফারেন্স 2500 থেকে 5000, 5000 থেকে 7500, ডিফারেন্স কত? আচ্ছা, ওকে, হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার ডিআই বের করাটা সহজ হয়ে গেল। আমরা পেলাম fi di স্কয়ার। দেখো সাম, তিনটা সাম নিয়েছে, এন্ড ক্যাপিটাল এন সাম fi di স্কয়ার। সমস্যা আছে কিনা বলো? নো স্যার। ওকে, তাহলে অ্যারিথমেটিক মিনের ফর্মুলা দেখো। অ্যারিথমেটিক মিন যদি সরাসরি করো তাহলে ছিল সামেশন fi xi বাই ক্যাপিটাল এন, যদি গ্রুপ ডেটা, এটা গ্রুপ ডেটা এখানে, ঠিক আছে। তাহলে এখানে আমরা আবার যেহেতু শর্টকাট মেথড অ্যাপ্লাই করেছি, এ অরিজিন এবং স্কেল এনেছি, তাহলে অরিজিন এবং স্কেলের উপর নির্ভর করে আমরা জানি অ্যারিথমেটিক মিন। তাহলে x বার ইজ ইকুয়াল টু কি হবে, যে এটা দিয়ে বিয়োগ করেছো সেটা যোগ করতে হবে, প্লাস সামেশন fi di, আর সি যেটা দিয়ে ভাগ করেছো সেটা দিয়ে গুণ করতে হবে, সামেশন fi di বাই ক্যাপিটাল এন ইনটু সি। যেটা বাদ দিয়েছো সেটা যোগ করবা, যেটা দিয়ে ভাগ করেছো সেটা গুণ করবো, এই হলো বিষয়টা। তাহলে অ্যারিথমেটিক মিন x বার এর ফর্মুলা অনুসারে আমরা অ্যারিথমেটিক মিন পেয়ে গেলাম। বুঝলাম কিনা দেখো? জি স্যার। ওকে, তাহলে আর হলো এরপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা গ্রুপ ডেটার জন্য আমরা আগে যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আগের ফর্মুলা ইউজ করেছি, fi বোধহয় ইউজ করেছি কিনা আমার ঠিক মনে নেই, এর আগের ক্লাসে আমরা xi দিয়ে করেছিলাম। তাহলে এখানে fi xi কে di তে নিয়েছি, তাহলে di ঠিক আছে এবং সাথে fi আছে, ফ্রিকোয়েন্সি আছে যেহেতু বলছি fi সাথে আসবে di এর সাথে, মানে x এর সাথে। এখানে x না d, x এর জায়গায় d, আর এখানে ফ্রিকোয়েন্সির জন্য fi আসতেছে, n এর জায়গায় স্মল n এর জায়গায় ক্যাপিটাল n। তাহলে ফর্মুলাটা ঠিক আছে, যেহেতু আবার স্কেল আছে সেজন্য স্কেলটা দিয়ে আমরা গুণ করব বাইরে গিয়ে, রুটের বাইরে গিয়ে। ফর্মুলা অনুসারে দেখো এটা বেরিয়ে আসবে। তাহলে অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং অ্যারিথমেটিক মিন বের করা। এটা আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি, সেন্ট্রাল টেন্ডেন্সি এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর আগের ক্লাসে বের করা শিখেছি। তাহলে আমরা এই দুটো যখন পেয়ে যাব, আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের একটু আগে যে ডেফিনিশনটা পড়লাম, 100 টাইমস অফ এ কি রেশিও অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু অ্যারিথমেটিক মিন, সেই ফর্মুলাটা লিখলাম এবং মানগুলো বসিয়ে আমরা পেলাম 33.23%, এবং এটা পার্সেন্টে এক্সপ্রেস করা হবে। এবং আমরা রিলেটিভ মেজারের ক্ষেত্রে মেজার্স অফ ডিসপারশনের দুই ধরনের মেজার্সের কথা জেনেছি, একটা ছিল অ্যাবসলিউট মেজার আর একটা ছিল রিলেটিভ মেজার। আমরা অ্যাবসলিউট মেজারের ক্ষেত্রে বলেছি এটা ইউনিট থাকবে, কিন্তু রিলেটিভ মেজার হচ্ছে ইউনিট ফ্রি। মনে আছে কিনা, এখানে কোনো ইউনিট থাকবে না, তার মানে পার্সেন্টেজটা থাকতেছে। কেন ইউনিট থাকবে না, দেখো সিগমা যদি কিলোমিটারে হয় কিংবা ইনকাম টাকায় হয়,
বা ডলারে হয় দেখো, তাহলে সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ডলার কিংবা টাকা, আবার অ্যারিথমেটিক মিনও পাবার টাকা বা ডলার। তার মানে টাকা এবং টাকা উপরে নিচে কাটা গিয়ে এটা ইউনিটরি হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? Yes, sir. ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারলাম। এরপরে নিচে আরেকটা প্রবলেম দেওয়া আছে দেখো, এটা হলো একটা ক্ষেত্রে আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করলাম, এক্স এর ডেটা ছিল, মানে ভেরিয়েবল ছিল একটা, কিন্তু দুই ধরনের ডেটা থাকতে পারে। দেখো রান স্কোয়ার, পরে দেখো পরের প্রবলেমটা, দি রান স্কোরস অফ টু ক্রিকেটার্স ফর 10 ইনিংস আর গিভেন বিলো। দুইজন ক্রিকেটার, একজন এ আর একজন বি, ক্রিকেটার এ এবং ক্রিকেটার বি এর রান স্কোর দেওয়া আছে ফর 10 ইনিংস। who of the two is a more consistent batsman? আমরা বলেছি মেজার্স অফ ডিসপারশনের আমরা এটা ভ্যারিয়েবিলিটি মেজার করে, ডিসটেন্স ফ্রম দ্য অ্যারিথমেটিক মিন মেজার করি আমরা, এবং এটার মাধ্যমে আমরা কনসিস্টেন্সি, ডেটা কনসিস্টেন্সি বা কনসিস্টেন্সি বের করতে পারি। দেখো এই জন্য এটা অ্যাপ্লিকেশন বা ইম্পর্টেন্স আমরা শুরুর দিকে বলেছিলাম কেন আমরা এটা পড়বো। তাহলে হু অফ দ্য টু ইজ এ মোর কনসিস্টেন্ট ব্যাটসম্যান, এই দুজন ব্যাটসম্যানের মধ্যে কে মোর কনসিস্টেন্ট ব্যাটসম্যান, এটা বের করতে হলে কি করতে হবে? এর পরের পেজটা যাও। হ্যাঁ, তাহলে দেখো in order to find out who batsman is more consistent, we have to calculate the coefficient of variation. তাহলে দুজন ব্যাটসম্যানের মাঝে বা দুই সেট ডেটার মাঝে, দুই গ্রুপ ডেটার মাঝে কোনটা কনসিস্টেন্ট এটা বের বা কোনটা হোমোজেনিয়াস এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? we have to calculate the coefficient of variation, যেটা আমরা একটু আগে শিখলাম, coefficient of variation আমরা বের করব। তাহলে এক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর ইচ ব্যাটসম্যান আমরা বের করব। এক্ষেত্রে দেখো ডেটা দেওয়া আছে ক্রিকেটার এ, ক্রিকেটার বি। ক্রিকেটার এর জন্য xi, অর্থাৎ প্রথম ক্রিকেটারকে xi ধরি, আর ক্রিকেটার বি কে বিও xi ধরেছে। ক্রিকেটার এর জন্য xi যেটা এগুলো ছিল তার স্কয়ার করেছে। ক্রিকেটার বির জন্য এখানে xi ধরাতে তোমরা কনফিউজড হতে পারো, এটা অন্য ভেরিয়েবল হতে পারো, yi হতে পারো, বুঝছো? তাহলে xi yi কিংবা xi ধরলে ওই ক্রিকেটার এ বি বারবার বলতে হবে, মানে xi দুইটি ক্ষেত্রে কমন হয়ে গেলে কোনটার জন্য এটা বুঝতে অসুবিধা হয়। তাহলে তুমি যদি ইচ্ছা করো কি স্কোর yi দিতে পারো পরেরটা। যাই হোক, এখন দি কোএফিসিয়েন্ট অফ, নিচে দেখো টোটালটা বের করতে হচ্ছে কেন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের জন্য তোমার সিগমা লাগবে, x বার লাগবে। সিগমাতে স্কয়ার গুলো আমরা গত ক্লাসে পড়েছি, ফর্মুলা দেওয়া আছে দেখো, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে স্কয়ার রুট দিয়ে দেওয়া আছে ফর্মুলা, এটা গত ক্লাসেরটা যেটা আমরা পড়েছি, অর্থাৎ স্কয়ার রুট দিয়ে। আর আজকের ক্লাসে গ্রুপ ডেটার জন্য এর আগেরটা বের করেছি এবং ডিআই তে নিয়েছি, সেজন্য কিছুটা কনফিউজড হয়তো তোমরা আগেরটা ছিল, এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে ডিটারমিনেশন অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর ক্রিকেটার এ, এখানে ক্রিকেটারের জন্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হলে মিনটা লাগবে আগে। তাহলে মিন বের করো। মিন কি? সামেশন x বাই এ এর জন্য বলেছে, দেখো প্রথম টাইটেলটা আছে ফর এ ক্রিকেটার এ, তাহলে মিন কত? x বার ইজ ইকুয়াল টু সামেশন x i n, এখন সামেশন x i দেওয়া আছে, দেখো টেবিল থেকে নাও, সামেশন x i আর n হচ্ছে 10। ক্লিয়ার কিনা দেখো? জি স্যার। হ্যাঁ, তাহলে এরপরে আসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা বাই ফর্মুলা, আমরা গত ক্লাসে এই ফর্মুলা ইউজ করেছি, স্কয়ার রুট অফ দিস। তাহলে এখানে মানগুলো সবই আছে টেবিলে, ক্রিকেটার বি এর জন্য নয়, ক্রিকেটার এ এর ক্ষেত্রে টাইটেল দেওয়া আছে, এই জন্য বলছি তোমরা ইচ্ছা করলে x এবং y দিতে পারো। তাহলে x, এখানে x এর জন্য মানে ক্রিকেটার এ এর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেট করতে পারবা কিনা, ফর্মুলা ইউজ করেছো, টেবিল থেকে জাস্ট এটাগুলো বসিয়েছো। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এখন কি হবে? সিবি ফর এ, দেখো উইদিন ব্র্যাকেটে এ, সিবি অফ এ মানে এ এর, ক্রিকেটার এ এর জন্য, তাহলে সিগমা বাই x বার ইনটু 100, এখানে সিগমা এবং x বার যে ভ্যালুগুলো বের করেছো এগুলো বসিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করে তুমি পার্সেন্টেজে পাবা, এটা ইউনিট ফ্রি। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হবে এই ক্ষেত্রে ক্রিকেটার এ এর জন্য 105.84%। এটা ক্লিয়ার কিনা দেখো? জি স্যার। ওকে, তাহলে এরপরে আমি পরেরটা যাচ্ছি, কারোর সমস্যা হলে সাথে সাথে বলবা। কোএফিসিয়েন্ট, ডিটারমিনেশন অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর ক্রিকেটার বি, বি এর জন্য এখানে xi ইউজ করেছে, সেজন্য এরা এভাবে করেছে, অর্থাৎ বি এর জন্য মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করবে, x দিয়ে করেছে। তুমি ইচ্ছে করলে ডিফারেন্ট করতে পারো, y দিয়ে করতে পারো, তাহলে আর একটু হয়তো কনফিউজড হবে না। এবং সেই ক্ষেত্রে সেম ফর্মুলা ইউজ করে, সেম সবকিছুই ওকে, তুমি x এর জায়গায় y দিতে পারো হাইয়েস্ট। তাহলে এখানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা পেয়েছে 39.56%। দেখো এতটুকু কোনো প্রবলেম আছে কিনা? বুঝছি স্যার।
অতটুকু যদি বুঝো এর পরের পেজে যাও। আমরা কমেন্টটা কিভাবে করব, হু ইজ দ্য কনসিস্টেন্ট প্লেয়ার কিভাবে বের করব দেখো। এখানে বলছে সিন্স or from the above calculation we have the coefficient of variation for cricketer A. cricketer A এর জন্য আমরা সিবি পেয়েছি, সিবি coefficient of variation সিবি for A is equal to কত 5.84%। আর সিবি ফর বি ক্রিকেটার বি এর জন্য সিবি ফর বি 39.56%। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কার বেশি আর কার কম খেয়াল করে বলো। বি এর কম এর বেশি। দেখো সিন্স এখন ভেরিয়েশন যার কম তাকে কনসিস্টেন্ট বলবা, ভালো প্লেয়ার কাকে বলবা, যার ভেরিয়েশন কম না বেশি? 10 ইনিংসে 10টা ভেরিয়েশন কম যে প্লেয়ারের ভেরিয়েশন কম তার মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যে প্লেয়ারের কম। সিন্স কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর বি is less than coefficient of variation for A, so we may conclude that the cricketer B is more consistent from for this 10 innings আর কি, যেটা আমাদের 10টা ইনিংসে দেওয়া ছিল। এই 10টা ইনিংসের আলোকে আমরা বলতে পারি ক্রিকেটার বি হচ্ছে কনসিস্টেন্ট, কারণ তার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম। তার মানে আমরা এখান থেকে আরেকটা শিখলাম, দুই সেট ডেটা যদি থাকে তার দুই সেট ডেটার ক্ষেত্রে আমরা যদি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন নিতে পারি এবং যেই সেটের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা কম হবে সেটা হচ্ছে কনসিস্টেন্ট কিংবা হোমোজেনিয়াস হবে সেটা। ঠিক আছে কিনা? এখন দুইটার কথা বললাম, আমি যদি তিনটার কথা বলি, তিন সেট ডেটা যদি থাকে অর্থাৎ ক্রিকেটার এ, ক্রিকেটার বি, ক্রিকেটার সি, তাহলে কি হবে? তিনটা তুমি কি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে পারবা? একজন কথা বলো। জি স্যার। হ্যাঁ জি স্যার পারবো। হ্যাঁ তা পারারই কথা। তাহলে তিনজনের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করে যার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা কম হবে আমরা তাকেই বলবো কি মোর কনসিস্টেন্ট অর মোর হোমোজেনিয়াস প্লেয়ার, মানে হোমোজেনিটি আছে, সে তার কনসিস্টেন্ট স্কোর করছে। বুঝা গেছে? জি স্যার। ওকে ফাইন। তাহলে আমরা এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কি এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের সাহায্যে এক সেট ডেটার জন্য কি করে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করব এবং দুই সেট ডেটা থাকলে কি করে আমরা কনসিস্টেন্সি বা কিংবা হোমোজেনিটি বের করব, এটার মধ্যে থেকে কোন সেটটার মধ্যে ভালো হোমোজেনিটি আছে আমরা সেটা বের করতে শিখলাম। দেখো এইভাবে তোমাদের পরীক্ষা আসে। আমি একটু পরে প্রিভিয়াস ইয়ারের হ্যাঁ এটা কি কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন শুনতেছো? জি স্যার। হ্যাঁ কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন একটা ফর্মুলা সামনে আছে বলে দিচ্ছি। আমরা বলেছিলাম যে রিলেটিভ মেজার হচ্ছে চারটা, একটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যেটা নিয়ে আমরা অঙ্ক দেখলাম এবং করলাম থিওরি। আর একটা হলো কোয়ার্টাইল ডেভিয়েশন। বাকি তিনটা ব্যাপারে আমি অথবা তোমাদেরকে বলে নেই, আমি মূলত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এটার উপরে রাখলাম এবং আমি আমার এই সাইডে এমফাসিস দিচ্ছি এবং এগুলো বেশি আসলে দরকার হয় বেশি। তারপরে কোয়ার্টাইল ডেভিয়েশন যদি তিনটা কোয়ার্টাইল থাকে তোমরা ইচ্ছে করলে এই ফর্মুলা ইউজ করে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন বের করতে পারবা। মিন ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বের করতে পারবা। এরপরে পেজে যাও। এরপরে বোধহয় কয়েকটা প্রবলেম দিয়েছি। তাহলে এখানে এরপরে আমি কি দিয়েছি? ডিফারেন্স বিটুইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। there are the following differences between these two. পয়েন্টস অফ ডিফারেন্স গুলো দেওয়া আছে, দেখো 6টা পয়েন্ট। এই 6টা পয়েন্ট মাথায় রেখে তোমরা এই ডিফারেন্সটা পরীক্ষায় আসলে অনেক সময় আসে, এটা পরীক্ষায় এগুলো লিখতে পারো। প্রথমে ডেফিনিশনটা দেওয়া আছে, দেখো একটু আগে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা পড়াইলাম, দেখো ওইভাবে আছে। মেজার স্ট্যান্ডার্ড ডেভিয়েট মেজার অফ ডিসপারশন কিনা দেখো। অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন হলো
স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা অ্যাবসলিউট মেজার, আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হচ্ছে রিলেটিভ মেজার। মনে পড়ে? প্রথমটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে অ্যাবসলিউট মেজারের একটা মেজার, আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হচ্ছে রিলেটিভ মেজার অফ ডিসপারশন। ক্লিয়ার? জি স্যার। তারপরে ফিউর নাম্বার দিয়ে আরেকটা পয়েন্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ নট ফিউর নাম্বার। কারণ কি, এখানে ইউনিট আছে, বলেছি ইউনিট ফ্রি না, কিন্তু রিলেটিভ মেজার গুলো হচ্ছে ইউনিট ফ্রি, একটু আগে যেটা বলেছি। দ্যাটস হোয়াই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ এ ফিউর নাম্বার। ওকে, শুধু নাম্বার আছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন একটু আগে দেখেছো একটা নাম্বার বের হয়ে শুধু পার্সেন্টেজটা দিয়েছে, এটা পিওর নাম্বার। এরপরে 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে পার্সেন্টেজ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ নট এক্সপ্রেস ইন টার্মস অফ পার্সেন্টেজ। একটু আগে দেখলা যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পার্সেন্টেজে এক্সপ্রেস করা হয়, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পার্সেন্টেজে নয়। 5 নাম্বার আচ্ছা, স্যার, পয়েন্ট, হ্যাঁ বলো। পিওর নাম্বার মানে কি স্যার? পিওর নাম্বার শুধু সংখ্যাটা থাকবে এখানে, পিওর আচ্ছা। নাম্বার শুধু পিওর সংখ্যাটা আসতেছে। আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন একটু আগে যে প্রবলেম দেখলাম, সেখানে পার্সেন্টেজে শুধু সংখ্যা আসছে, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে তুমি যদি একজনের ইনিংস বের করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো, তাহলে তার স্ট্যান্ডার্ড মিন যদি হয় একটা 10টা ইনিংসের, তার গড় রান যদি হয় ধরো 60টা কি 60 রান, এভারেজ রান, তাহলে রান আছে সাথে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5 রান। তার মানে কি 60 থেকে 5 প্লাস মাইনাস হতে পারে, 55 থেকে 65 সে রান স্কোর করতে পারে অন অ্যান এভারেজ, এটা আমরা বলতে পারি। কিন্তু সেখানে তার মানে কি রান আছে, এই ইউনিট আছে, কিন্তু এখানে ইউনিট নেই। এখানে বলবা যে কোএফিসিয়েন্ট, তার কোএফিসিয়েন্ট ভেরিয়েশন হচ্ছে কত, ধরো এখানে 40%, এখানে আর আশেপাশে কিছু নেই, শুধু সংখ্যা, এটা একটা পিওর নাম্বার। এই পার্সেন্টেজটা বুঝছো, এক্সপ্রেস করা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না। এরপরে পয়েন্ট হচ্ছে ইউজ। ইট ইজ ইউজ টু মেজার দ্য ডিসপারশন অফ এ ডিস্ট্রিবিউশন। এটা একটা ডিস্ট্রিবিউশনের আমরা পড়বো, তোমাদের সিলেবাস আছে সম্ভবত, ফর ডিস্ট্রিবিউশন যদি থাকে, তাহলে ডিস্ট্রিবিউশনের একটা ডিসপারশনটা মেজার করা হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শুধু কতটা মিন থেকে কতটা ডেভিয়েট করছে, আর ওটা হলো কম্পেয়ার করা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ইট ইজ ইউজ টু কম্পেয়ার টু অর মোর ডিস্ট্রিবিউশন, একটু আগে তোমরা দেখলা। আর ফর্মুলা দুটো দেওয়া আছে, এটা হলো ডেফিনিশন, মানে ফর্মুলা গুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য না, ম্যাথমেটিক্যাল ডেফিনিশন আকারে ফর্মুলা দেওয়া আছে। এরপরের পেজে যাও। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, কি দেওয়া আছে দেখো। প্রথমে আমি আবারও দিয়েছিলাম এখানে তোমার ওই যে আসলে কোশ্চেনটা দিয়েছি, হোয়াট আর দা, একটা কোশ্চেন দেওয়া আছে, ডিফাইন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, হোয়াট আর দা স্পেশাল ইউজেস অফ দিস মেজার। এই ইউজেস এর জন্য আমি এই কোশ্চেনটা দিয়ে স্পেসটা দিয়েছি। এখানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ডেফিনিশন তোমরা আগে শিখেছো, ইউজেস গুলো দেওয়া আছে, ইউজেস 1 2 3 দেখো দেওয়া আছে, এগুলো তোমরা পড়বা কোথায় কোথায় এটা ইউজ করা হয়। দি অ্যাবসলিউট মেজার্স ক্যান নট বি used for comparing the dispersion of two or more distributions। এটা আমরা বলেছি দুটো ডিস্ট্রিবিউশনকে কম্পেয়ার করার ক্ষেত্রে আমরা অ্যাবসলিউট মেজার ইউজ করি না, তাহলে কোনটা ইউজ করব, রিলেটিভ মেজার, এবং সেই ক্ষেত্রে রিলেটিভ মেজার হিসেবে আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কে চুজ করব। এই কথাগুলো বলছে। ইট ইজ এ পিওর নাম্বার, বলা হচ্ছে দি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ এ পিওর নাম্বার এন্ড অ্যাজ সাচ মে বি এমপ্লয়েড ফর দ্য পারপাস। এই জন্য এটাকে আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটাকে সেজন্য ইউজ করতে থাকি। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পিওর নাম্বার হিসেবে আমরা এটাকে ইউজ করি এই রিলেটিভ মেজারে। সেকেন্ড হচ্ছে again where the means of distribution are widely different although given in the same unit, a relative measure will be more logical than an absolute measure of dispersion। যাই হোক, এগুলো সব এখানে রেফারেন্স দেওয়া আছে, এটা দরকার নেই। আমি তোমাদেরকে কোশ্চেনটা দিলাম, তোমরা একটু দেখো কোথায় স্পেশাল ইউজ গুলো, কোথায় কোথায় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা ইউজ করা হয়। আমি এর পরের কোশ্চেনে যেতে যাচ্ছি, এর পরের পেজে যাও। এখানে কি দেওয়া আছে, from the two scores of two batsmen,
5, 6, 1. The scores of two batsmen A and B in innings in 10 innings during a certain season are as under. এটা আসলে একটু আগে আমরা যেটা করেছি ওটার মতোই, find which of the batsman is more consistent. এটাকে অন্যভাবে করছে এরা ডেটাগুলোকে ওয়াই তে কনভার্ট করেছে। দেখো আগেরটা বোধহয় আমরা ওয়াই তে নিই নাই, জাস্ট এক্স কে এক্স হিসেবে করেছে, এটা অন্য একটা মেথডে করেছে বিধায় আমি দেখাইলাম। এখানে দেখো ক্রিকেটার এ এর জন্য দেখো টেবিলে দেখো এক্স দেওয়া আছে, এক্স কোনগুলো এ এর ডেটাগুলো, কিন্তু ক্রিকেটার এর জন্য ওয়াই তে এটাকে কনভার্ট করেছে। তারা ওয়াই তে কনভার্ট করেছে কিভাবে, এক্স টু দি পাওয়ার -50 আসছে বইতে, দেখো এখানে ভুলটা আছে, এটা কারেকশন করে নাও। y is equal to হবে x to the power -50 আছে, আসলে এটা নয়, এটা হবে x -50। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, x -50 হবে। তাহলে y আমরা x কে y তে নিলাম, এভাবে কনভার্ট করে এই প্রবলেমটা করেছে। সেজন্য আমি দেখালাম পরীক্ষায় এরকম একটা প্রবলেম তোমাদের থাকে, সেজন্য তুমি যদি আগেরটা না স্বাচ্ছন্দ্য বোধ করো আগেরটাই করবা, আর যদি ডেটা বড় হয় এবং এটা স্বাচ্ছন্দ্য বোধ করো তাহলে এটা করবা। তাহলে এক্ষেত্রে ওয়াই স্কয়ার বের করেছে ক্রিকেটার এ এর জন্য। এবার ক্রিকেটার বি এর জন্য যাও, এক্স দেওয়া আছে, যেটা দেওয়া ছিল বি এর ডেটাগুলো বসিয়েছে, তারপরে ওয়াই ও ঠিক সিমিলারলি ভুল আছে, এক্স -50 হবে, অর্থাৎ এখানে এক্স টু দি পাওয়ার -50 আছে, ওটা কারেকশন করে নাও তোমরা। আর হচ্ছে ওয়াই স্কয়ার, স্যার -50 কেন হবে? এটা অরিজিন চেঞ্জ করতেছি আমরা, অরিজিন এবং স্কেল যদি ডেটা বড় হয় আমরা অরিজিন চেঞ্জ করবে কিনা, একটু আগে তো অ্যারিথমেটিক মিন বের করার ক্ষেত্রে বললাম অরিজিনটা চেঞ্জ করি, আর বড় না হলেও আমরা চাইলে ইচ্ছা করলে ছোট করতে পারি, ডেটাকে ছোটই করি। এখানে ডেটাটা চেঞ্জ করলাম, চেঞ্জ ওয়াই তে কনভার্ট করলাম, ওয়াইটা x -50, দেখো 50 ওই যে 19 -50 কত -31 হয় কিনা, অর্থাৎ ছোট তুমি এটাকে কনভার্ট করেও করতে পারো, এটা হলো বিষয়। চেঞ্জ করে ট্রান্সফর্ম করে এক্স কে ওয়াই তে ট্রান্সফর্ম করে বের করে আমরা এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা বের করতে পারি। স্যার তুমি আমরা কি তুমি যদি আগের নিয়মটা ভালো বুঝে থাকো আগের নিয়মে করো, অসুবিধা নেই। স্যার কিন্তু আমরা কি হ্যাঁ বলো। স্যার আমরা কি এক্স মানে এক্স আর ওয়াই, এক্স থেকে যে ওয়াই তে কনভার্ট করছি, মানে হ্যাঁ ক্রিকেটার এর ক্ষেত্রে, এ ডাটার হ্যাঁ ক্ষেত্রে আর কি, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ যে -50 বিয়োগ করছে, আমরা কি হ্যাঁ। মানে বিতেও কি সেম একই মানে নাম্বার বিয়োগ করতে হবে নাকি আমরা ভিন্ন নাম্বারও বিয়োগ করতে পারবো? হ্যাঁ বিলটা করতে পারবো, অসুবিধা নেই, আচ্ছা এটা করতে পারবো। কারণ তুমি তো দুটো আলাদা আলাদা করতেছো, দেখো পরে গিয়ে ক্রিকেটার এর জন্য বের করতেছো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ক্রিকেটার বি এর জন্য আলাদা আলাদা, একসাথে আর করতেছো না, একসাথে আমরা তো ফর্মুলা একসাথেও না, অসুবিধা নেই। সাদা তোমার যে কোনোটা ধরেই তুমি করতে পারবা, অরিজিন চেঞ্জ করতেছো সোজা কথা, করে তুমি মিন বের করবা, মিন কি অন্যটা হবে, হবে না, ওই যে মিন তুমি আরেকটা যেটা ধরবা চেঞ্জ যদি করো সেখানে মিন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তুমি দেখো দুই ক্ষেত্রে মিন 50-50 লিখেছে, 50+50+ লিখেছে, যদি জি তুমি স্যার। বি এর জন্য এটা 60 ধরো তাহলে এখানে 60 হয়ে যাবে, এখানে যদি 40 ধরো 40 হয়ে যাবে, স্যার এখানে আনসার কি সেম আসবে না? হ্যাঁ আনসার সেমই আসবে, মানে রেজাল্ট আনচেঞ্জ থাকবে। যদি তোমাকে কাজগুলো করতে হবে, ওই যে এ প্লাস এ তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এখানে ক্রিকেটার এ এর জন্য মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, বি এর জন্য মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট ভেরিয়েশন বের করার পরে পরের পেজে গিয়ে বলছে সিন্স ফর ক্রিকেটার বি, পরের পেজটা বোধহয় নাই এখানে দেওয়া আছে কিনা, এর পরের পেজে বোধহয় এটা দিনে আমি, তাহলে লাস্টে কি লিখবা, সিন্স ফর ক্রিকেটার বি, এই পেজের লাস্টে একটা লাইন, এটা বোধহয় এই একটা লাইনের জন্য আমি আর দিই নাই, আরেকটা পেজ, এখানে লিখতে হবে সিন্স ফর ক্রিকেটার বি, খাতা থাকলে খাতা লিখে নিতে পারো, সিন্স ফর ক্রিকেটার বি, অবশ্য আগের প্রবলেমটা বুঝলে ওখান থেকেও পারবা, সিন্স ফর ক্রিকেটার বি the coefficient of variation is smaller, বি এর জন্য coefficient of variationটা স্মলার, দেখো আগেরটা আছে এ এর জন্য 55, বি এর জন্য 49, তাহলে সিন্স ফর ক্রিকেটার বি the coefficient of variation is smaller, so therefore he is more consistent, অর্থাৎ ক্রিকেটার বি is more consistent। বুঝতে পারছো? এর পরের পেজটা দাও, আর আছে? আচ্ছা এখানে কি দিয়েছে,
A purchasing agent obtains sample of incandescent lamps from অর্থাৎ দুটো ল্যাম্পসের দেখো লেন্থ অফ লাইফ দেওয়া আছে কোম্পানি এ কোম্পানি বি স্যাম্পল ফ্রম কোম্পানি আমি টেবিলে চলে যাচ্ছি কোম্পানি এ কোম্পানি বি ডেটা দেওয়া আছে লেন্থ অফ লাইফ এই কোম্পানির জন্য 700 থেকে 900 আওয়ার্স এর একটা লাইটের লেন্থ অফ লাইফ হচ্ছে 700 আওয়ার থেকে 900 আওয়ার এরকম কোম্পানির এর হচ্ছে 10টা পেয়েছে স্যাম্পল আর কোম্পানির বি 3 এভাবে কি যেটা দেওয়া আছে 900 থেকে 1100 1100 থেকে 1300 1300 থেকে 1500 তোমাকে বলেছে দুইটা কোম্পানির লেন্থ অফ লাইফ বাল্বের ধরে নাও ল্যাম্প বলেছে ল্যাম্পের লেন্থটা দেওয়া আছে তখন কোশ্চেন করেছে হুইচ কোম্পানিজ ল্যাম্পস আর মোর ইউনিফর্ম এই যে একটু আগে আমরা যেটা করেছি কনসিস্টেন্ট আমি আরেকটা শব্দ বলেছি হোমোজেনিটি আর এখানে আরেকটা পেয়েছো দেখো মোর ইউনিফর্ম কোনটা ইউনিফর্ম কোন কোম্পানির লেন্থ বেশি ইউনিফর্ম এটা বলছে তাহলে হুইচ কোম্পানিজ ল্যাম্পস আর মোর ইউনিফর্ম তাহলে কিভাবে বের করবা একই সিস্টেম এখানে দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইটা কোম্পানির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবা দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর এ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর এ এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর বি তাহলে সিমিলার হয়তো এখানে ডেটাগুলো ছোট করেছে দেখো ডিআই বের করেছে প্রথমটার ক্ষেত্রে ক্লাস দিয়েছে ফ্রিকোয়েন্সি বের করেছে মিড ভ্যালু করেছে ডিআই তে কনভার্ট করে এফআইডিআই কার জন্য ফর এ ফর কোম্পানি এ এর জন্য করে এক্স বার করেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করেছে আমি আর ফর্মুলা যাচ্ছি যেগুলোতে আগে আলোচনা করেছি এরপরে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন তাও ফর্মুলা দিয়ে 16.65 পেয়েছে এই কোম্পানির কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ল্যাম্পের লেন্থ অফ লাইফ 16 ভেরিয়েশনটা হচ্ছে কত 16.65 সিমিলারলি এর পরের পেজে গিয়ে দেখো ফর কোম্পানি বি স্ক্রিন কি চেঞ্জ করব হ্যাঁ এর পরের পেজে যাও এখানে কোম্পানি এ এর জন্য ভেরিয়েশন এসে গেছে এবার কোম্পানি বি এর জন্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা আমরা জানতে চাই দেখো এখানে ফর কোম্পানি বি এর ক্ষেত্রেও ডেটাটা লিখেছে আগে এফআই মিড ভ্যালু তারপরে ডিআই এফআইডিআই দিয়ে এখন মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর্মুলাগুলো সব আগের তাহলে 11.86 পেয়েছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর বি আর ওখানে পেয়েছে 16.65 ফর এ এখন এখান থেকে তুমি কি কমেন্ট করবা ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন দেখো নিচে আছে ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন we have the coefficient of variation for company A CB of A is equal to 16.65 and the coefficient of variation for company B is CB equal to 11.86%. Since CB for B is less than for CB for A, so the lamps of company B are more uniform. তার মানে কি তোমার আস্থাটা হচ্ছে কোম্পানি বি এর ল্যাম্পের প্রতি যেহেতু তারা ইউনিফর্ম ভেরিয়েশন কম তার মানে কি ভেরিয়েশন কম হওয়ার অর্থ হচ্ছে তুমি নিলে এভারেজ যে তোমার বি এর যে ল্যাম্পের এভারেজ পেয়েছো কত 1005 আওয়ার্স এত ঘন্টা অন্তপক্ষে এই লাইটটা তোমাকে সার্ভিস দিবে বুঝতে পারছি ভেরিয়েশন যেহেতু এটা কম তুমি 1050 আওয়ার্স এই বি কোম্পানির লাইটের কাছ থেকে তুমি সার্ভিস আশা করতে পারো যেটা এ কোম্পানির এভারেজ ছিল 1106 কিন্তু তারপরেও তুমি নিচ্ছ না কারণ ওটা এভারেজ কিন্তু ভেরিয়েশন বেশি 700 পেয়ে যেতে পারো কিন্তু এই ক্ষেত্রে আশা করা যায় যে এটা যেহেতু এটা ইউনিফর্ম এটা 150 আওয়ার্স পর্যন্ত তোমাকে সার্ভিস দিবে এরকম আর আছে আর দিয়েছি তোমরা এই এই কয়েকটা প্রবলেম দিয়ে আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে নিয়ে যাব দেখো আর কোনো পেজ আছে কিনা দেখো হ্যাঁ দেখো নাই স্যার স্যার আর পেজ নেই আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যাব আবার তোমাদের কাছে আছে 17 সালের বা 18 সালের 19 সালের কোশ্চেন গুলো আছে No, sir. কেন তোমরা তোমাদের সেমিনার থেকে তো আমাকে দিছিল তোমরাই দিছিলে নাকি আমি নিছি আমি জানি না তাই আমি আলোচনা করতেছি দেখো আমি 17 সালের কোশ্চেনটা নিলাম এখন প্রথম থেকে
2-3 মিনিট সময় একটু নিচ্ছি। দেখো প্রথম কোশ্চেনটা এসেছে, তোমাদের কোশ্চেন হচ্ছে তোমাদের টোটাল 8টা। এখান থেকে অ্যান্সার এনি 5 কোশ্চেন, 5টা কোশ্চেন উত্তর দিতে হয়, প্রত্যেকটা সম্ভবত 15 করে, 5 15 75, এতটুকু তোমরা জানো সম্ভবত। আমি দেখতে পাচ্ছি প্রথম কোশ্চেনটা, আমি ইন্ট্রোডাকশন যে লেকচার গুলো দিয়েছিলাম, স্ট্যাটিস্টিক্স কি, তার ফাংশন কি, রুল অফ স্ট্যাটিস্টিক্স, এরপরে কিছু ডেটা দেওয়া আছে, সেখান থেকে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, একটা ফেরা দেওয়া আছে, সেখান থেকে বলছে পপুলেশনটা কি, এগুলো দেখেছো সম্ভবত আগে। তারপরে ভেরিয়েবল গুলো কেমন, স্কেলটা কেমন, এগুলো দিয়ে আমি পড়িয়েছি শুরুতে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আমি এগুলো তোমাদেরকে আলোচনা করেছি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি করে তৈরি করতে হয় মনে পড়ে? সেকেন্ড কোশ্চেনটা ফ্রিকোয়েন্সি পাই চার্ট, এই চার্ট দিয়ে করেছে। থার্ড কোশ্চেনটা যেটা গত ক্লাসে ধরছিলাম, সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি কি? মেনশন দ্য ক্রাইটেরিয়া অফ গুড মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ইন দ্য লাইট অফ দিস ক্রাইটেরিয়া হুইচ মেজার ডু ইউ কনসিডার বেস্ট এন্ড হোয়াই? আলোচনা হয়েছে। প্রুভ দ্য ফলোইং: অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন গ্রেটার দ্যান হারমোনিক মিন। এরপরে আরেকটা প্রমাণ দিয়েছে, আর একটা অঙ্ক দিয়েছে, এবং সেখান থেকে গ্রুপ ডেটা দেওয়া আছে, রেইনফল এবং নাম্বার অফ ডেজ। সেখান থেকে বলেছে অ্যারিথমেটিক মিন ক্যালকুলেট করো, মিডিয়ান ক্যালকুলেট করো, মোড ক্যালকুলেট করো। এটা সেন্ট্রাল টেন্ডেন্সি, পুরো এটা আলোচনা হয়ে গেছে এগুলো। 4 নাম্বার কোশ্চেন, যেটা আমি মেজার্স অফ ডিসপারশন পড়ে শেষ করলাম, আজকে শেষ হয়ে যাচ্ছে চ্যাপ্টারটা। এখান থেকে বলতে চাচ্ছি কি কি কোশ্চেন আছে, একটা ইয়ারের বলছি, তোমরা দেখো, আলোচনা না হলে বলবা। হোয়াট ইজ মিনড বাই ডিসপারশন অফ এ সেট অফ ডেটা? তোমরা এটা বুঝেছো? Why do we need it at all? কেন এটা প্রয়োজন? Necessity of measures of dispersion. Mention different types of absolute and relative measures of dispersion. উল্লেখ করো, mention by state the different types of absolute measures and relative measures. নামগুলো তোমাদের জানা আছে নিশ্চয়ই নাকি? এই কোশ্চেনে কিছু আলোচনা, হ্যাঁ এরকম, এই কোশ্চেনে কিছু আলোচনা এরকম আছে, পুরোটাই তোমরা পড়েছো। সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি আমি। হোয়াট ইজ মিন বাই চেঞ্জ অফ অরিজিন এন্ড স্কেল? বোঝা গেছে? অরিজিন এবং স্কেল একটু মানে লেজ লাগিয়েছে কোশ্চেনে। অরিজিন এবং স্কেল চেঞ্জ বলতে কি বোঝা? আমরা এই যে একটা ভেরিয়েবল থেকে অন্য একটা ভেরিয়েবলে ট্রান্সফর্ম করার জন্য যে আরবিটারি ভ্যালু ডিডাক্ট করি, এই ডিডাক্টেড ভ্যালুটা হচ্ছে অরিজিন। আর ছোট করা, ডেটাকে ছোট করার জন্য আমরা যেটা দিয়ে ভাগ করি, সেই ভ্যালুটা হচ্ছে স্কেল। আমরা বলেছি আলোচনায়। শো দ্যাট, এখানে মূল কোশ্চেনটা হচ্ছে শো দ্যাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন বাট নট অন স্কেল। পড়িয়েছি গত ক্লাসে একটা থিওরাম, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন, অর্থাৎ সিগমা এক্স ইজ ইকুয়াল টু সিগমা ওয়াই। কালকে এর আগের ক্লাসে প্রমাণ করেছিলাম, মনে পড়ে? অরিজিনের ক্ষেত্রে সিগমা এক্স ইজ ইকুয়াল টু সিগমা ওয়াই, কিন্তু যদি স্কেল চেঞ্জ হয় তাহলে সিগমা এক্স ইজ ইকুয়াল টু a ইনটু সিগমা ওয়াই এরকম ছিল, বা d ইনটু সিগমা ওয়াই, মনে পড়ে? জি স্যার। এটার প্রমাণ চেয়েছে, সো দ্যাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন বাট নট অন স্কেল। এটার প্রমাণ দিয়েছে এখানে 5 নম্বরের একটা কোশ্চেন। তারপরে হচ্ছে সি, ডিফাইন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। 3 নাম্বার কোশ্চেন বলছি, ডিফাইন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর দ্য ফলোইং ডেটা। n দেওয়া আছে, n is equal to 10, summation xi দেওয়া আছে 3000, summation xi স্কয়ার দেওয়া আছে। দেখো n দেওয়া আছে, summation xi দেওয়া আছে, summation xi স্কয়ার দেওয়া আছে। তুমি কি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে পারবা? यस স্যার। কিভাবে করবা আমি বলি নাকি তোমরা বলবা? প্রথমে সিস্টেমে বের করব, মানে x বার লাগবে। x বার কিভাবে বের করবা? সামেশন xi বাই n দেওয়া আছে এখানে ডেটা, xi বাই n x বার বের করবা। আর দরকার কি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের জন্য সিগমা, তাও সামেশন x স্কয়ার দরকার, তাও আছে। তার মানে আমরা এখন ফর্মুলা ইউজ করে x বার বের করব, সিগমা বের করব, এরপর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আমরা তো জানি সিগমা বাই x বার ইনটু 100। না পারার কোনো কারণ নেই নাকি? তোমরা এটা সলভ করবা, আগামী ক্লাসে আমাকে রেজাল্টটা বলবা আর কি। এরপরে বলেছে আরেকটা কোশ্চেন দিয়েছে, দেখো ডি, এটা করে আমার ক্লাসটা শেষ হবে। বলেছে an analysis of monthly wages paid to the workers of two firms A and B belonging to the same industry gives the following results. দুইটা ইন্ডাস্ট্রি দেওয়া আছে, দুইটা ইন্ডাস্ট্রি বা দুইটা ফার্ম A, ফার্ম B, এটা নাম্বার অফ ওয়ার্কার্স, এভারেজ মান্থলি ওয়েজ, ভ্যারিয়েন্স অফ ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস।
বলছে a person got job in both the factories, which factory he will prefer to join and why? বুঝছো? একটু ঘুরাই দিয়েছে কোশ্চেনটা, আসলে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন তোমাদেরকে বের করতে যার হবে। কনসিস্টেন্সি কম হবে তার ইয়ে বেশি। তোমার কোশ্চেনটা থাকলে আমার মানে বললে তোমরা বুঝতে বেশি, যদি তোমাদের সামনে কোশ্চেনটা থাকতো। বলছে a person got job in both the factories, একজন লোক দুইটা ফ্যাক্টরিতেই চাকরিটা ধরো পেয়েছে। হুইচ ফ্যাক্টরি will prefer to join and why? যে ফ্যাক্টরিতে কি এখানে দুইটা ফ্যাক্টরির মিন বের করবা, দুইটা ফ্যাক্টরির মিন থাকবে, দুইটা ফ্যাক্টরির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন থাকবে নাকি? এখন এখান থেকে তোমাকে কমেন্ট করতে হবে সে কোনটায় জয়েন করবে, বুঝছো? যেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিনটা বেশি, এভারেজ মান্থলি ওএস যেখানে বেশি। খেয়াল করো, এটা এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, তো আমার মনে হয় কঠিন করে দিয়েছিল ওই বছর। তাহলে যার মান্থলি ওএস, যে ফ্যাক্টরি যে ফার্মের মান্থলি ওএস বেশি হবে সে ওখানে জয়েন করবে, নাকি যেখানে কম সেখানে জয়েন করবে? যেখানে বেশি হবে। তার মানে তুমি এভারেজ তো পাবা, এভারেজ মান্থলি ওএস দেওয়া আছে, ঠিক আছে? এখন এভারেজ মান্থলি ওএস এর পরে ভেরিয়েশনটা, হ্যাঁ তুমি ভেরিয়েন্স কোথায় কম সেটাও দেখবা। কিন্তু সেকেন্ড কোশ্চেন, কম্পিউট এভারেজ মান্থলি ওএসএস টেকিং টু ফ্যাক্টরিজ টুগেদার, হ্যাঁ দুইটাকে হচ্ছে কম্বাইন্ড মিনের জন্য বের করতে বলছে এখানে। এভারেজ মান্থলি ওএসএস টেকিং টু ফ্যাক্টরিজ টুগেদার, একসাথে দুটো ফ্যাক্টরিকে এভারেজ মান্থলি ওএস বের করো। ওটা ওই যে গত ক্লাসের সাথে রিলেটেড করে দিয়েছে। প্রথমটা স্যার। হচ্ছে, হ্যাঁ স্যার কাইন্ডলি আমাদের জন্য প্রশ্নগুলো দিতে পারবেন? আচ্ছা এই কোশ্চেনটা আমি এখন দিয়ে দিচ্ছি তোমাদেরকে ওর ফাইমের ওখানে, এই আচ্ছা, 4 নম্বর thank কোশ্চেনটা, you. হ্যাঁ তোমরা এগুলা দেখো, স্টাডি করো আর কি। তাহলে প্রথম কোশ্চেনটা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের সাথে, আর পরেরটা হচ্ছে গত ক্লাসে আমরা মিন এভারেজ কম্বাইন্ড মিন কি করে বের করতে হয় সেটার আলোকে করতে হবে। হিন্টস পেয়েছো? ঠিক আছে, হ্যাঁ তাহলে আমার এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, আমি এর পরের চ্যাপ্টারে যাব নেক্সট ক্লাসে। স্যার 18-19 মানে ওইখানের কোশ্চেন গুলো যেটা ফলো করতে হবে। আচ্ছা ওটাও দেখতে পারো, আমার কাছে তোমরা দিয়েছো 3 ইয়ারেরই, 18 থেকে আসছে। কোশ্চেনগুলো দিয়ে দিলে আমাদের দেখতে সুবিধা হতো। জি স্যার, তোমরা আমাদের আমার কাছে আছে স্যার, আমি দিয়ে দিব স্যার ওদেরকে। কোশ্চেন হ্যাঁ আমার আছে কাছে তোমার আছে কাছে? স্যার। জি স্যার। ফাইমের কাছে আছে তাহলে ও দিয়ে দিবে, ওকে তাহলে অসুবিধা নেই, ওর কাছ থেকে তোমরা পেয়ে যাবা। আমি এই চ্যাপ্টারটা অর্থাৎ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ ডিসপারশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তার আগে এলিমেন্টারি এই যে স্ট্যাটিস্টিক্স, বেসিক স্ট্যাটিস্টিক্স সম্পর্কে ডিসকাশন, এগুলো শেষ করে ফেললাম। এগুলো ফান্ডামেন্টাল জিনিস। এর পরবর্তী সময় তোমরা যদি এগুলোর উপর দখল থাকে, আমি ক্লাসে আরো স্পিড দিতে পারবো, আশা করি তোমরা বুঝবে নেক্সট ক্লাসগুলোতেও। তাহলে আমি এর পরে শেপ ক্যারেক্টারিস্টিক্স, স্কুনেস, কার্টোসিস সম্পর্কে আলোচনা করবো, মোমেন্ট সহ, মোমেন্টস, স্কুনেস, কার্টোসিস, ঠিক আছে? তাহলে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি আজকে। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার।